সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। গাজীপুরে বৈষম্য বিরোধীদের উপর সন্ত্রাসীদের গুলি, অপরাধীদের কারাগারে পাঠানোর আলটিমেটাম। খুলনায় ৭৬৮ মৌজার ৭০,০০০ খতিয়ান নষ্ট, পদে পদে হয়রানির শিকার লাখো মানুষ। চলছে ডিজিটালি সংস্কার করার চেষ্টা। ফেনীর রেল ক্রসিং এলাকায় সীমাহীন ভোগান্তি স্থানীয়দের, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ। দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি। এবং জমে উঠেছে বইমেলা, ছুটির দিনে উপচে পড়া ভিড়। প্ল্যাটফর্মের অভাবেই নতুন লেখক তৈরি হচ্ছে না বলছেন প্রকাশকরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। আজ এক প্রেস ব্রিফিংয়ে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে বিস্তারিত জানার কথা রয়েছে। এদিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় দুই যুবক মোটরসাইকেল যোগে এসে গুলি করে দ্রুত পালিয়ে যায়। অপরাধীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধীরা। এবার জানাবো গাজীপুরের বর্তমান পরিস্থিতি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, রাতভর উত্তেজনার পর সকালে গাজীপুরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু সারা দেশের ন্যায় গাজীপুরও অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। রাতভর কিন্তু মহানগর পুলিশ, গাজীপুর জেলা পুলিশ তারা কিন্তু একযোগে কিন্তু রাতভর অভিযান চালিয়েছে। তো এই অভিযানের খবর জানাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর মহানগরের যে জয়দেবপুরের প্রবেশ পথ, মূল প্রবেশ পথ। এই প্রবেশ পথের চিত্রটা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলামের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, ভোর তারা অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানে কিন্তু অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, যারা বিস্কৃতিকারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর কিন্তু যারা হামলা করেছিল। এই হামলায় কিন্তু একজন সমন্বয়ক গাজীপুরের গতকালকে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। তো যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের ধরতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কিন্তু ডেভিল হান্ট গতকালকে থেকে তৎপর রয়েছে। তো এই মুহূর্তে গ্রেপ্তারের সংখ্যাটা কিন্তু তারা আমাকে বলতে পারছেন না। বেলা 10টার পরে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ব্রিফিং এর মাধ্যমে আমাদেরকে এমনটা গ্রেপ্তারের মোট সংখ্যা কত তা জানাবে। তো এমনটা আমরা জানতে পেরেছি। তো আমি জেলা পুলিশের সাথেও কথা বলেছিলাম। গাজীপুরের জেলা পুলিশ ডক্টর জাবের সাদেক বলেছিলেন যে গাজীপুরের কাপাসিয়া, তারপরে শ্রীপুর, কালিয়াকুর সহ মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু ডেভিল হান্ট রাতভর তারা অভিযান চালিয়েছেন। তারাও কিন্তু আমাকে এই মুহূর্তে, এই সকাল পর্যন্ত কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা আমাকে ওই গ্রেপ্তারের সংখ্যাটা কত সেটা জানতে পারেনি। আমি গাজীপুরের পরিবেশটা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যা দেখিয়েছি। তো এই মুহূর্তে কিন্তু গাজীপুরের জনজীবন স্বাভাবিক রয়েছে। সড়কে কিন্তু যাত্রীবাহী বাস কিন্তু এবং সর্বপ্রকার যানবাহন কিন্তু প্রতিদিনের মতোই চলাচল করছে। তো এ ছিল গাজীপুরের জয়দেবপুর থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ খবর। আতিক, আপনাকে ধন্যবাদ। খুলনা জেলার ৭৬৮টি মৌজার ৬৯,১৪০টি খতিয়ান রেকর্ড রুমের ভলিউম বই থেকে নষ্ট হয়ে গেছে। ফলে জমি কেনা বেচা, ব্যবসায়িক কাজ এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে চরম ভোগান্তির শিকার হচ্ছে অন্তত ১০ লাখ মানুষ। এদিকে নষ্ট হওয়া রেকর্ড সংগ্রহ করে ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করার চেষ্টা চলছে, জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন বুশরা জাহান। খুলনা মহানগর ও ৯টি উপজেলায় ৭৬৮টি মৌজা রয়েছে। এ সকল মৌজায় ৩,০৪,৪২৯টি এসএ খতিয়ান ভলিউম বই আকারে সংরক্ষণ করা হয়। এর মধ্যে বিগত সরকারের একটি প্রকল্পের মাধ্যমে ২০২১ সাল পর্যন্ত ২,৩৫,২৮৯টি খতিয়ান ডিজিটাল সিস্টেমে এন্ট্রি করা হয়। বাকি ৬৯,১৪০টি খতিয়ানের পাতা নষ্ট হওয়ায় সেগুলো ডিজিটাল সিস্টেমে অনলাইন এন্ট্রি ও আপলোড দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় জমির খতিয়ানের কপি পেতে ভোগান্তি পোহাচ্ছে ১০ লাখেরও বেশি মানুষ। যেগুলো অনেক পুরনো খতিয়ান সেগুলা
ওই যে খতিয়ানটা পাঠাই সেখানে লেখা থাকে খতিয়ান পাওয়া যায়নি বা খতিয়ানের পাতা কাটাছেঁড়া। এখন পাতা ছেঁড়া থাকার কারণে আমার মানে মামলা মোকদ্দমা লড়তে একটু কষ্ট হচ্ছে। আমার একটা বোন অসুস্থ মারা যাওয়ার মতো হয়ে গেছে, তার 250 কোটি এখনও আছে, কিন্তু তার যে সে জমিটা বিক্রি করে যে কিছু পয়সা করবে তাও কোনো সমাধান দিতে পারছে না। একটা ছেলে নিয়ে আছে, তারা জাল কাগজ বানিয়ে তাদের নামে রেকর্ড করে নিয়ে যাচ্ছে। এ কারণে আইনগত সমস্যা সমাধানেও বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। বলে দেন বিদ্যমান সমস্যা সমাধানের পথও। এসে খতিয়ানটা ম্যাক্সিমাম যে ভলিউমগুলো আছে সব বিনষ্ট, সুতরাং কোর্টকে যদি আমরা প্রপার কাগজ প্রোভাইড করতে না পারি তাহলে সঠিক সিদ্ধান্তটা কিন্তু কোর্ট দিতে পারবে না। এর একটা কপি ঢাকাতে আছে, যদি আমাদের জেলা প্রশাসক মহোদয় ওই বইটা কালেকশন করে একটা রিকনস্ট্রাকশন করে একটা এসে বই তৈরি করে। এদিকে রেকর্ড রুমে এসে খতিয়ানের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যাওয়ার পেছনে সংশ্লিষ্ট দফতরের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করলেন নাগরিক সমাজের এই নেতা। এর মতো ঘটনা সমস্ত বিষয় নিয়ে ঘটে থাকে, সুতরাং এই পেপারসগুলো এত বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা আরো বেশি সচেতন হওয়া দরকার। বিষয়টি নিয়ে ঢাকা জরিপ অধিদপ্তর ও জেলা জজ আদালতের রেকর্ড রুমে যোগাযোগ করার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কিভাবে কালেকশন করা যায় সে ব্যাপারে যে যথাযথ কর্তৃপক্ষ বা আমাদের দপ্তরে যারা সংশ্লিষ্ট তাদেরকে জানাবো, যাতে এটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে। সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ফেনীর রেল ক্রসিং এলাকায় ফ্লাইওভার না থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। লেভেল ক্রসিংয়ের দুদিকে ক্রসিং বার থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন চলাচলকারীরা। 3 উপজেলার মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি, তাই ঝুঁকি এড়ানোর জন্য দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি স্থানীয়দের। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। আসছে দ্রুতগতির ট্রেন। লেভেল ক্রসিং এর দুদিকেই নামানো রয়েছে ক্রসিং পার, কিন্তু তা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এ পথে চলাচলকারীরা। ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামের মানুষের চলাচলের একমাত্র পথের উপর আছে রেল ক্রসিং। ব্যস্ত এই রাস্তাটিতে প্রতিদিন সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চলছে সবাই। দুর্ঘটনাও কম হচ্ছে না। গেল বছর শুধুমাত্র ফেনী রেলপথ অংশে বিভিন্ন সময় প্রাণ গেছে 22 জনের। লাইন হলো 4টা, এখানে গেটটা যখন ফাড়ায় আবার অন্য লাইনের দিকে যাতায়াত শুরু করে তখন দুর্ঘটনা বেশি হয়। রেল লাইনে হাঁটতে হাঁটতে কানে হেডফোন লাগাই কথা বলতে বলতে যাইতেছি, শুধু সবাই ডাকতেছে তাকে। হাঁটে যাওয়ার সময় ট্রেনে আসি, একটা দুর্ঘটনা ঘটে গেল আর কি। সরকার যদি নিরাপদ করে তাহলে জনগণের ভালো। স্থানীয়দের দাবি, রেল ক্রসিং এলাকায় ফ্লাইওভার নির্মাণ হলে কমবে হতাহতের সংখ্যা, সহজ হবে যানবাহন চলাচল। শুনতেছি যে ফ্লাইওভারটা হবে, কবে হবে এটা তো বলতেছি না। এখানে উন্নতি বিলম্বে একটা ফ্লাইওভারের দাবি ফেনীবাসী। এখানে 6 জন গেট কিপার থাকে, সে জায়গায় এখন আমাদের মাস্টার সাহেব 5 জন এনে দিছে, আর একজনের শর্ট। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, রেল ক্রসিং গুলো নিরাপদ ও সুরক্ষিত করতে চেষ্টার কমতি নেই। গত 1 বছরে রেল দুর্ঘটনায় ফেনী জেলার এলাকায় প্রায় 22 জন মতো মারা গিয়েছেন। সতর্কতামূলক বলতে আপনার রেল লাইনের পার্শ্বর অসতর্কতামূলকভাবে হাঁটা, কানে হেডফোন লাগিয়ে হাঁটা, এসবের কারণে মূলত দুর্ঘটনাগুলো হয়ে যায়। স্থানীয়দের ভোগান্তির কথা স্বীকার করে জনসচেতনতার উপর জোর দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এ কর্মকর্তা। রেল ওভারপাসে যানজট দুর্ঘটনা লাগাবে আমরা সালাউদ্দিন মোড় থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়কটি প্রশস্তকরণের ব্যবস্থা নিয়েছি এবং ইতিমধ্যে উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়েছে, আমরা কার্যক্রম শুরু করেছি। তবে এ বিষয়ে দ্রুত সমাধান আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখানে একটি ওভারপাস দেওয়া যায় কিনা, অথবা পরীক্ষা নিরীক্ষা করে ওখানে কোন ব্যবস্থা গ্রহণ করলে সেফটিটা নিশ্চিত হবে, সে বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের নজরে আনবো বিষয়টি। শুধু আশ্বাস নয়, দ্রুত রেল ক্রসিং এলাকায় ফ্লাইওভার নির্মাণে যথাযথ পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরায় শেষ হল 2 দিনব্যাপী লোক উৎসব। দেশ বিদেশের বাউল প্রেমীদের উপস্থিতিতে মুখরিত ছিল উজানধল গ্রামটি। অসংখ্য কালজয়ী বাউল গানের রচয়িতা শাহ আব্দুল করিম, তার গানগুলো জাতীয়ভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন ভক্তরা। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
সুনামগঞ্জের দিরাইয়ের উজানধল গ্রামে জন্ম নেওয়া বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী লোক উৎসব শেষ হয়েছে। শাহ আব্দুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর আয়োজনে লোক উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত ছিল। উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্ত সাধকদের পাশাপাশি সঙ্গীত প্রেমীদের আসা যাওয়ায় যেন এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল উজানধল গ্রামে। আমি সরকারের কাছে এটাই দাবি করি, পর্যটন মন্ত্রণালয়ের কাছে এটাই দাবি যে আমার বাবার বাড়িতে একটা পর্যটন কেন্দ্রের মতো ডেইলি 100-200 মানুষ আসে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত হতে। শাহ আব্দুল করিমের যারা অনুগ্রাহী, ওনার যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। উৎসবমুখর পরিবেশে শাহ আব্দুল করিমের লোক উৎসব 2025 অনুষ্ঠিত। জীবন দশায় বসন্ত বাতাসে সৈগ গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গান সহ ২০০০-এর বেশি গান রচনা করে গেছেন শাহ আব্দুল করিম। তার গানগুলো চর্চায় বাউলের নিজ গ্রামে একটি সঙ্গীতালয় করতে সরকারের নিকট দাবি জানান আগত ভক্তরা। সৃষ্টি আমাদেরকে আসলে এই অঞ্চলকে বাঁচিয়ে রেখেছে। আমরা গর্বিত, শাহ আব্দুল করিমের মধ্যে একজন গুণী মানুষ আমাদের এই এলাকায় জন্মিয়েছিলেন। এই গ্রামকে আলোকিত করেছেন, দিরাইকে আলোকিত করেছেন, আমাদের বাটির জনপদকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন। বাউল শাহ আব্দুল করিমের সৃষ্টি ও কর্ম ধরে রাখতে যে কোনো উদ্যোগে প্রশাসন পাশে থাকবে। এত গুণী মানুষের সমাহার অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। এই সম্পর্কে রক্ষা করার জন্য, বৃহত্তর পরিসরে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে চাই। শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাইয়ের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার বইমেলার মোহনায়। জমে উঠছে বইমেলা। ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। নানান বইয়ের ঠাসা মেলায় তরুণদের প্রকাশনায় বেশি। এর মান নিয়ে প্রশ্ন কিন্তু বহুদিনের। প্রকাশকরা বলছেন প্ল্যাটফর্মের অভাবেই নতুন লেখক তৈরি হচ্ছে না, আর বইপ্রেমীরা বলছেন কবিতা ছাড়া তরুণদের অন্য প্রকাশনাগুলো মানসম্মত। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। সৃজনশীল প্রকাশনা সংস্থার সময়ের সামনে তরুণদের ভিড়। অটোগ্রাফ দিচ্ছেন অভিনেতা ও লেখক ডাক্তার এজাজ আহমেদ, যিনি জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃজনযাত্রার সহযোগী। তবে হুমায়ুনহীন বইমেলা তাকে কাঁদায়। বাবা মা না থাকলে সন্তানের যে শূন্যতা, বইমেলা এসেছে মানুষের নেই, ঠিক সেরকম শূন্যতা মনে হয়। কি যেন নেই, কি যেন নেই, শূন্যতার মাঝে থাকা, শূন্যতার মাঝে সেই শূন্যতা অনুভব করা। হুমায়ুন আহমেদের সময়কার বইমেলা ছিল অন্যরকম। সে সময় পছন্দের লেখকরা অটোগ্রাফ দিতেন, আর সেটি নিয়ে সন্তুষ্ট চিত্তেই ফিরতেন পাঠকরা। কিন্তু এখনকার বইমেলায় এমন দৃশ্য বিরল। আশা করি আমরা বইটা তরুণদের কাছে বেশ বইটা হবে। বাস্তববাদী জীবনমুখী একটা লেখা, এখানে এটার পাশাপাশি আবার রোমান্টিক কিছু লেখা রয়েছে। ভালোটাও আছে, মন্দটাও আছে। সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি মন্দটাকে পরিহার করার জন্য, ভালোটাকে গ্রহণ করার জন্য। হবেই বা কেমন করে? হুমায়ুন আহমেদের পর ওইভাবে তৈরি হয়নি মানসম্মত লেখক। তবে পাঠকরা দোষ দিচ্ছেন প্রযুক্তির। কেউ আবার বলছেন লেখকদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না। প্রতিটা জিনিসের সম্মান পেলে সেটা মানুষের আগ্রহ জন্মায়, ওইভাবে সম্মান পাচ্ছে না। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করছে বেশি, যে ক্ষেত্রে বইগুলো পড়ছে না। যখন যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে লেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কিনছে এবং দেখছে, আমিও কয়েকটা স্টলে গিয়েছিলাম, তো ভালোই লেগেছে সব মিলিয়ে। তবে বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প আবারও চালুর তাগিদ দিলেন লেখকরা। সাহিত্য সত্তা বা লেখক সত্তার সাথে প্রতারণা করেন, যেটা আমি মনে করি আত্মপ্রতারণা। যে আমার তো সেন্সরশিপ আছে, বা আমার তো একটা ভালো লাগা আছে, আমি তো ফার্স্ট একজন পাঠক, দেন আমি লেখক। তরুণরা লেখালেখির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে একটা ব্যাপক বিস্ফোরণ ঘটাইছে আর কি, বিপ্লব ঘটাইছে আর কি। আর প্রকাশকরা বলছেন লেখক তৈরিতে সামাজিক আন্দোলন দরকার। গবেষণা বাড়ানোর পাশাপাশি সরকারকেই এগিয়ে আসতে হবে। আমরা সাহিত্য সংস্কৃতির দিকে মনোযোগ না দিয়ে আমরা বাণিজ্যের দিকে মনোযোগ দিয়েছি। বাংলা একাডেমির কাজই হচ্ছে গবেষণা আর নতুন লেখক সৃষ্টি করা। তরুণদের ভিতরে পেশনের যে অভাবটা আছে এবং ভালো কিছু দেওয়ার যে চেষ্টাটা আছে, এই চেষ্টাটা বৃদ্ধি করতে হবে। কারণ গদবাদা লেখা দিয়ে আসলে কোনো তরুণকে বা কোনো লেখককে টিকে থাকা সম্ভব না। মান নিয়ে যতই প্রশ্ন থাকুক না কেন, অন্তত ফেব্রুয়ারি জুড়েই মানুষ বই কিনছে। যা কিনছে তা সারা বছরের খোরাক বলেও মনে করেন প্রকাশকরা।
মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। এর মধ্য দিয়ে 2 দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসল দলটি। 70 আসনের দিল্লি বিধানসভায় 85% ভোট গণনায় 48টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির। সরকার গঠনের জন্য যে কোনো দলের প্রয়োজন 36 আসন। এ জয়কে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 22 ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হচ্ছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিকে নিহতের মোট সংখ্যা প্রায় 48,200 জনে পৌঁছেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলছে প্রাণহানির সংখ্যা। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের ইন্টারন্যাশনাল ডেস্ক ইনচার্জ ইশতিয়াক হোসেন। ইশতিয়াক, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আলোচনায় যাব, তবে যাওয়ার আগে জেনে নেব আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনামগুলো। দর্শক, শুরুতেই চলে যাব প্রথম আলোতে। প্রথম আলো তারা যা শিরোনাম করেছে, দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে এ মাসের মাঝামাঝি। দিনভর বিক্ষোভ, ক্ষমা চাইল পুলিশ, সংখ্যায় ছাত্র গুলিবিদ্ধ। মন্ত্রী প্রতিমন্ত্রী 35, সচিবের সংখ্যা 60 করার সুপারিশ। চলে যাব দৈনিক ইত্তেফাকে। কিছু সুপারিশ এই সরকারই বাস্তবায়ন করবে, কিছু বিষয়ে এ মাসের সংলাপ। হামলার প্রতিবাদে হাসনাত ও সার্জিসের নেতৃত্বে সমাবেশ। সমকাল, বৈষম্য বিরোধীদের বিক্ষোভে দিনভর উত্তাল গাজীপুর। সারা দেশে শুরু অপারেশন ডেভিল হান্ট। বাংলাদেশ প্রতিদিন, নৈরাজ্য অবসানে দ্রুত নির্বাচন প্রয়োজন বললেন মির্জা ফখরুল। এবার আমার হাতে রয়েছে যুগান্তর, জরুরি সংস্কার শেষ করে নির্বাচনে যাবে সরকার। জড়ো হচ্ছে আওয়ামী সন্ত্রাসরা, ছাত্র জনতার ওপর সন্ত্রাস হামলা, উত্তাল গাজীপুর। পাশাপাশি আমার হাতে রয়েছে বণিক বার্তা, অন্তর্বর্তী সরকারের 6 মাস নিয়ে শিল্পোদ্যোক্তারা, নতুন বিনিয়োগের চিন্তা করছেন না উদ্যোক্তারা। বিশ্বের অন্যতম দূষিত রাজধানীর পরিবেশ, কোনো উন্নতি নেই। এবার আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, সিটিজেন স্টিল ইন ফেয়ার ফর সেফটি। দর্শক, এবারে আমরা চলে যাব আলোচনায়। ইশতিয়াক, শুরুতেই আমরা দেখলাম যে বাংলাদেশের পরিস্থিতি, যে গত কয়েকদিন ধরে যে দিনভর বিক্ষোভ চলছে, যে গাজীপুরে যে একটা সাবেক যে মন্ত্রী আছে তার বাসাতে আমাদের ছাত্র জনতার উপরে একটা হয়েছিল, হামলা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে চলছে আন্দোলন। তবে আমরা চলে যাব আসলে আন্তর্জাতিকে চলে যাব। তো আপনার কাছে আন্তর্জাতিক থেকে কিছু প্রশ্ন করব। সেটা হচ্ছে, আপনি জানেন যে দীর্ঘ 15 মাস যুদ্ধ এবং হামলার পর গাজা এবং ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তারপরেও গতকাল যতটুকু জানলাম যে গত 24 ঘন্টায় প্রায় 22 জন মৃত লাশ উদ্ধার করা হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গাজা ইসরায়েল ইস্যু নিয়ে যুদ্ধবিরতি শুরু হয়েছে এবং গতকালকে যতটুকু আমার আইডিয়া আছে যে 5ম দফায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যেখানে 3 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 183 ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এবং আপনি পাশাপাশি এটাও বললেন যে 22টি লাশ উদ্ধার করেছে। ইটস দীর্ঘ 15 মাস ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালিয়েছে গাজা
প্যালেস্টাইন ফিলিস্তিনিদের উপর। সো ইট ইজ ভেরি ন্যাচারাল যে ওখানে কিন্তু কোনো বিল্ডিং এখন স্ট্যান্ডিং নেই, অর্থাৎ কোনো বিল্ডিং দাঁড়ানো অবস্থা নেই, সবই এখন ধ্বংসস্তূপে পরিণত। এবং আমরা যে একটা সংখ্যা বলি না আমরা 47,000 48,000 মৃত, এটা কি প্রকৃত সংখ্যা? আই হোপ নট, বিকজ যতটুকু আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন থিওরিতে পেয়েছি যে এখনও কিন্তু স্টিল 10 to 15,000 পিপল আর মিসিং ইনক্লুডিং চিলড্রেন। সো ওগুলো কিন্তু এই মৃতের তালিকার সঙ্গে যোগ হবে। সো এই 22টা লাশ 23টা লাশ প্রতিদিন আমরা কিন্তু লাশ উদ্ধার হচ্ছে, এটা কবে স্টপ হবে দ্যাট ইজ আনফর্চুনেট, আমি বলতে পারছি না এখন, বিকজ তাদের কাছে ফিলিস্তিনিদের কাছে এখন বর্তমানে ভারী সরঞ্জাম নেই। সরঞ্জাম চালাবে কোথায়? রাস্তাই তো নেই, রাস্তা নেই, কারণ সব তো ধ্বংসস্তূপ, সবই তো ধ্বংসস্তূপ। এবং ধ্বংসস্তূপের নিচে ধ্বংসস্তূপের নিচে কোন মরদেহ আছে? কারণ আমি নিজেই যখন রিপোর্ট করছিলাম ঢাকায় বসে, যে একটা পরিবার যখন এক জায়গা থেকে পালাচ্ছিল তাদেরকে ধাওয়া দিচ্ছিল ইসরায়েলিরা, যে এক জায়গা থেকে উত্তর থেকে হয়তো তুমি দক্ষিণে যাও। ইন দ্য মিন টাইম তারা হামলা চালিয়ে বসেছে। তো ওই ফ্যামিলিগুলো কোথায়? ধ্বংসস্তূপের নিচে। প্রতিদিন যে এভাবে একের পর এক লাশ বের হবে এটাই স্বাভাবিক। যদিও আমি খুবই আমার খুবই খারাপ লাগছে কথাটা বলতে, বাট এটাই বাস্তবতা। জি, আমরা দেখেছি যে প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে নতুন নতুন কিছু মরদেহ উদ্ধার করা হচ্ছে, এবং আমরা যতটুকু জেনেছি যে এই যে আপনার যুদ্ধবিরতি হওয়ার পরেও কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে গোলাবর্ষণ চলছে। হ্যাঁ, তো এতেও কিন্তু গতকালকে প্রায় 15 জনের মতো নিহত হয়েছেন। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ইউর কারেক্ট, যুদ্ধবিরতি চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর উনি কিন্তু অ্যাকচুয়ালি একটা যুদ্ধবিরতি কার্যকর করেছে, উইচ ইজ ইন এফেক্ট টিল নাও। বাট তারপরও ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের অধিকৃত পশ্চিম তীরে বলেন অথবা আপনার জেনিন শহরে বলেন কিছু কিছু অনাকাঙ্ক্ষিত হামলা চালাচ্ছে। তারা বলছে যেটা, যে ওখানে কিছু হামাসের এখনও কার্যকলাপ অব্যাহত রয়েছে। ফর দ্যাট রিজন তারা এখনও কিছু কিছু জায়গায় হামলা চলছে, এবং এই হামলার কারণে গতকালকেও কিছু মানুষ মারা গিয়েছে। আজকেও সবশেষ আপডেট মনে 4 জন না 5 জন মারা গিয়েছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট, বিকজ যুদ্ধবিরতি ইজ অনগোয়িং অ্যান্ড তারা যুদ্ধবিরতি কার্যকরের জন্য মানুষজন জিম্মিকে মুক্তি দিচ্ছে এবং বিভিন্ন কারাগার থেকে বন্দীকেও মুক্তি দিচ্ছে। এর মধ্যে এই হামলা করাটা আমি মনে করি ইজ ভেরি আনফর্চুনেট। এবং এই মধ্যস্থকারীরা যারা আছে আমি তাদেরকে বলবো যে দে শুড গো ইন্টারফিয়ার ইন ইট। যে যুদ্ধবিরতি কার্যকর আছে, আপনার ওয়াই আর ইউ হিটিং প্যালেস্টাইন বা গাজা এগেন এন্ড এগেন? মানুষের দীর্ঘ 15 মাসে কিন্তু বহুত মানুষ মরেছে। কারেক্ট, 70% of them are children. 70% of them are children. What are we talking about? And যুদ্ধবিরতির মাঝখানে আবার মানে নৃশংস হামলা চালাচ্ছে, খুবই দুঃখজনক। এটা বন্ধ করা উচিত, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর সঙ্গে আবার পুনরায় বসা, থিংস টু বি ক্লিয়ারড আউট, সে স্টপ ডুইং দিস, he's on it, we are all doing on it, যুদ্ধবিরতি কার্যকর আছে, why are you doing it? He should ask that. Right. তো আমরা আসলে চলে যাব আজকে ভারতের যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে আমি দেখলাম যে বর্তমান যে সরকার আছেন, যে নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক যে দল আছে বিজেপি, উনি এই দলটি উত্তীর্ণ হয়েছে, জয় লাভ করেছেন। তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? This is a very concerning win for them, because তার অপোনেন্ট ছিল কেজরিওয়াল, যিনি রিসেন্টলি অ্যাকচুয়ালি তার বিপক্ষে গিয়েছিলেন। এবং আমরা জানি যে গত কয়েক মাসে কিন্তু অনেক কিছু আলোড়ন সৃষ্টি করেছেন সে, এবং এটা কিন্তু কয়েক দশকেরও পরে ওনার দলটি বিজেপি ক্ষমতায় জয়লাভ করেছেন। তো আবার 70 আসনের মধ্যে 48, রাইট, একটা দলকে 36 আসন মনে হয় জয়লাভ 36 আসন লাগে জয়লাভ করার জন্য, কিন্তু সেখানে তারা 48 আসনে জয়লাভ করেছে। ম্যাসিভ উইন। যদিও আমি পাশাপাশি কালকে পড়ছিলাম যে কেজরিওয়াল অ্যাকচুয়ালি তার হারটা মেনে নিয়েছে, এবং উনি অ্যাকচুয়ালি বলছে যে এটা মানুষের জন্য, কল্যাণের জন্য যদি বিজেপি কাজ করে, হি উইল অলসো সাপোর্ট বিজেপি। সো এরকম অ্যাকচুয়ালি দেখা যায় না কোনো রাজনৈতিক ফর্মুলা এটা বসানো যায় না যে একজন জিতলে অপোজিশন অ্যাকচুয়ালি জিনিসটা মেনে নেয়। আমরা অলওয়েজ এটার বিপরীতটাই দেখে এসেছি। সো ইট ইজ ভেরি ওয়েলকামিং, অ্যান্ড এটা এখান থেকে আমাদের একটা লেসন লার্ন করা উচিত যে যদি কেউ হেরে যায়, এটা পরাজয় মেনে নিয়েও কিন্তু মানুষের স্বার্থে, কল্যাণে
কাজ করা সম্ভব। এটাকে কিন্তু নরেন্দ্র মোদী উন্নয়ন এবং সুশাসনের জয় বলে কিন্তু অভিহিত করেছেন। কারেক্ট উনি ওনার স্পিচে বলেছেন যে উন্নয়ন এবং সুশাসনের জয়। এটা ভেরি পজিটিভ, উনি পজিটিভভাবে কাজ করছে এবং যে হেরেছে কেজরিওয়াল উনিও কিন্তু পজিটিভভাবেই নিয়েছে এবং উনি বলেছে যে মানুষের কল্যাণে যদি কাজ করে বিজেপি, হি উইল অলসো সাপোর্ট নরেন্দ্র মোদি's টিম। সো এখান থেকে আমাদের জনগণ সাপোর্ট করবে, তারা যদি জনগণের কল্যাণের জন্য কাজ করে অবশ্যই তারা জনগণরাও তাদেরকে সাপোর্ট করবে। ডেফিনেটলি। ইশতিয়াক, আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে বলার অনেক কিছু আছে, আলাপ আলোচনা অনেক বিষয় আছে, সময় স্বল্পতা। আশা করি ইনশাআল্লাহ অন্য একদিন আপনার সাথে আবার আলোচনায় বসবো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু, গাজীপুরে বৈষম্য বিরোধীদের উপর সন্ত্রাসীদের গুলি, অপরাধীদের কারাগারে পাঠানোর আলটিমেটাম। খুলনায় 768 মৌজার 70,000 খতিয়ান নষ্ট, পদে পদে হয়রানির শিকার হচ্ছে লাখো মানুষ, চলছে ডিজিটালি সংরক্ষণ করার চেষ্টা। ফেনী রেল ক্রসিং এলাকায় সীমাহীন ভোগান্তি স্থানীয়দের, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ, দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি। এবং জমে উঠছে বইমেলা, ছুটির দিনে উপচে পড়া ভিড়, প্ল্যাটফর্মের অভাবেই নতুন লেখক তৈরি হচ্ছে না বলছেন প্রকাশকরা। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।